আজকে আমার সঙ্গে আছে সায়ন কর্মকার। নিট 2024-এ তার প্রাপ্ত নম্বর 705 আউট অফ 720। তার অল ইন্ডিয়ায় র্যাঙ্ক 732, অর্থাৎ মাত্র 732। সবার কাছে এটা ড্রিম থাকে যে কীভাবে হাজারের মতো র্যাঙ্ক করব। সায়নের স্বপ্নটা সেরকমই ছিল, তবে তার জার্নিটা এত সহজ ছিল না। 2 বছর কঠোর পরিশ্রম করে 2 বছর ড্রপ নিয়ে তবে সে এই সাফল্য অর্জনকারী। এত ভালো স্টুডেন্ট হওয়ার পরেও 2 বছর কেন তার সময় লেগে গেল, এটাই জানবো আজকে সায়নের সঙ্গে কথা বলে। সায়ন, ওয়েলকাম টু বায়োলজি শেখো। অনেক অনেক কংগ্রাচুলেশন তোমাকে এত ভালো একটা বাংলার বুক থেকে রেজাল্ট করার জন্য। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ আমাকে আনার জন্য এখানে। আচ্ছা, সব থেকে প্রথম যেটা আমি জিজ্ঞাসা করি যে এত ভালো র্যাঙ্ক করেছো, তোমার একটা ওয়ান অফ ড্রিম কলেজ এমস ভুবনেশ্বর, তুমি এখন এমবিবিএস ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, কেমন লাগছে, অনুভূতিটা কেমন? হ্যাঁ, খুবই তো ভালো লাগছে। এটা হলো একটা ড্রিম ছিল আমার কাছে একদম। মানে যখন প্রিপারেশন করতাম এটা মানে ছিল কি এইমসে যাবো, এইমসে যাবো। হ্যাঁ, এটা ছিল না কি এইমস ভুবনেশ্বরে যাবো, বাট হ্যাঁ এইমসে যাবো একটা ড্রিম ছিল। আচ্ছা, এত ছেলের স্বপ্ন তোমাকে আজকে যারা দেখছে তারা তোমার জার্নিটা একটু জানতে চাই। 2 বছর কঠোর পরিশ্রম করেছো তুমি। ধাপে ধাপে আমরা কিছু কিছু কোশ্চেন নিয়ে যাব, বাকি আমি হুম। কোশ্চেনটা জাস্ট করব, তুমি সেটা নিয়ে ডেসক্রিপশনটা দেবে। সব থেকে প্রথম, তুমি মাধ্যমিক কত সালে দিয়েছিলে? আচ্ছা আচ্ছা। সেখানে তোমার প্রাপ্ত নম্বর কত ছিল? এবং সেই সময় কি তুমি নিট নিয়ে কোনো রকম কিছু ভেবেছিলে? আমি মাধ্যমিক দিই 2020-তে, অ্যান্ড তখন পেয়েছিলাম আমি মনে হয় 95% টোটাল, আচ্ছা। 665 700-র মধ্যে। অ্যান্ড হ্যাঁ, তখন থেকে আমার ছিল কি ডাক্তার হবো। হুম। ডাক্তার ভালো লাগতো আমার, বাট তখন না এতটা প্রমিনেন্ট ছিল না কি আমি ডাক্তারই হব বা ইঞ্জিনিয়ার হব না, এই টাইপের ছিল না। তখন ছিল কি ডাক্তার বা ইঞ্জিনিয়ার যে কোনো একটা হবো, বা ডাক্তারটা বেশি পছন্দ ছিল আমার এইটাই। আচ্ছা, তো তোমার 11-12-এর যে পড়াশোনার জার্নিটা, সেখানে কি নিটের ধাঁচেই পড়াশোনা ছিল, নাকি আমাদের ম্যাক্সিমাম বাংলার ঘরে যেটা দেখা যায় যে না শুধুমাত্র বোর্ডসের উপর এখন ফোকাস কর, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে যাবে, তোমার ক্ষেত্রে কোনটা ছিল? হ্যাঁ, ওটাই ছিল আমার ক্ষেত্রে। যেহেতু আমি একটা প্রপার গ্রাম থেকে বিলং করি, তো সেখানে মোটামুটি আমাদের প্যারেন্টসরা ওটাই ছিল কি হ্যাঁ, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিলে ওটাই সব থেকে বড় হবে পরীক্ষা, ওর আগে কিছু নিয়ে এখন আপাতত ওটা ক্লিয়ার করলে তবে বেস ক্লিয়ার হবে এবং তারপর সব ঠিক হবে। তো এইটাই ধারণা ছিল এবং সেক্ষেত্রে আমার প্রিপারেশন এগিয়েছে এরকম মতো হবে। গ্রামে কোনো মানে আমাদের টিচারদের কাছে, গুরুজির কাছে আমরা শিখেছি 11th-এও। তো এইভাবেই চলেছে, সেরকম ভাবে নিটের কোনো প্রিপারেশন করা হয়নি। আচ্ছা, তো সেই সময় অন্য কেউ তোমার বন্ধু-বান্ধব যারা চারপাশে সবাই কি যেমনভাবে তুমি প্রিপারেশন করছিলে অর্থাৎ বোর্ডসের জন্য এর উপরে ফোকাস ছিল, না তোমার পরিচিত কোনো বন্ধু-বান্ধব নিটের জন্য প্রিপারেশন করে রানিংয়ে নিট পেয়েছে, এরকম কেউ আছে? না, আমাদের তো বললাম তো আমাদের ওখানে ওইরকম এনভায়রনমেন্টই নেই, বা ওইরকম যে একটা পরিস্থিতি বা গাইড ওরকম নেই কি প্রাণী মছলি পাবে বা তুমি প্রিপারেশন নেবে, জানবেই না। আমরা নিজেই জানতাম না আমরা কিভাবে পড়তে হয়, মানে কোথা থেকে কি করতে হয়, কি বই ফলো করতে হয়, কি জানতাম না আমাদের ওখানে। আমি অনেক পরে পরে আমি জানতে পেরেছি ধীরে ধীরে। তো কেউ সেরকম ভাবে পায়নি, হ্যাঁ সবাই এরকম ভাবে পড়েছে এবং কেউ পায়নি সেরকম ভাবে। আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম জন দেখেছি যে এই সমস্ত জার্নির দিকে এগিয়ে গেলে কোনো সিনিয়র সাপোর্ট করলে করে, তোমার যেহেতু সিনিয়র নেই তো সেই কথাটা নেই। তবে অনেক স্যার কিন্তু অনেক হুম। ছাত্রকে তুলে ধরে নিয়ে আসে যারা জানে না। তো তুমি এই 2 বছরের 11-12-এর জার্নিতে এমন কোনো স্যারকে পাওনি যে ইনফ্লুয়েন্স করবেন যে সায়ন তুই এত ভালো স্টুডেন্ট, 95% মার্কস পেয়েছিস, তুই নিটের জন্য প্রিপারেশন নে? হ্যাঁ, এটা তো বলেছে, হ্যাঁ এটা তো অবশ্যই, তারা অবশ্যই সাপোর্ট করেছে আমাদেরকে। হুম। এন্ড বাট আমি তো বললাম না, মানে আমাদের ওখানে অতটা একটু নেই, মানে স্যাররাও অতটা ভালোভাবেও জানেন না কি মানে কিরকম ভাবে নিটের প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, নিটের জন্য আমরা পড়েওছি কিছু স্যারের কাছে, হুম। তারা অনেকটাই হেল্প করেছে, বাট মানে যেটা প্রপার নিটের যে ধারাটা চলছে বা যে ফ্লোতে চলছে সেটা পড়াতে গেলে হুম। মানে স্যারদেরকেও যদি নিটটা পড়াতেন দেন ওটা ভালো হতো, বাট স্যাররা যেহেতু নিট পড়ায়নি হুম। তো সেরকম ভাবে অতটা জানতো না। বাট চেষ্টা করেছি, অনেকটাই আমরা চেষ্টা করেছি, বাট হয়ে ওঠেনি। আচ্ছা, তো সায়ন, তোমার উচ্চ মাধ্যমিক 2022-এ হয়েছিল, তো সেখানে কেমন মার্কস ছিল? হুম। টোটাল 94% ছিল সামথিং, 470 ছিল। আচ্ছা, 500-র মধ্যে। তো সেই বছর রানিংয়ে নিটে বসেছিলে এবং তখন মার্কস কত ছিল? তখন ছিল 194। আচ্ছা, ওই ওই বছরের নিটের অভিজ্ঞতা নিয়ে কি বলবে, যে 194 মার্কস যে তুমি অ্যাচিভ করেছিলে, তারপর সেখান থেকে 705-এর জার্নি, ওই 194 টাকা তখন কি মনে হয়েছিল যখন তুমি রানিংয়ে বসলে, সেইভাবে প্রিপারেশন যখন ছিল উম, না? হ্যাঁ, তখন মনে হয়েছিল আমি কিছুই জানি না, অনেকটা প্রিপারেশন নিতে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, বাস এটাই ছিল।
And অনেকটাই মানে বুঝতে পেরেছিলাম যে এখনো মানে আমি হয়তো মানে ওই গ্রামেরই আমি রাজা হতে পারি, বাট অনেক বড় এলাকার মধ্যে কিছু নয় সেরকম বলুন, আমাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, সেটাই। আচ্ছা, তো তুমি এই জায়গায় থেকে যারা তোমার জুনিয়র বা তোমার অনেক ব্যাচমেটই হয়তো এই ধরনের মার্কস পেয়েছিল কিন্তু ভেঙে পড়ে যে এত কম নাম্বার প্রথমবার নিটে পেয়েছি, আমি নিটের ড্রপ নেব কিনা, অথবা আমি নিটের ড্রপ নিচ্ছি আমার মধ্যে ওই কনফিডেন্সটা আসছে না, তাদেরকে এই মুহূর্তে কি বলবে? তোমার 194 থেকে 705-এর জার্নির কি ইনফ্লুয়েন্স দিতে চাইবে তাদেরকে? দেখো, প্রথমত নিটটা একটা অনেক বড় এক্সাম আমাদের ইন্ডিয়ার মধ্যে। হুম। তো যদি একটা ডাক্তার হওয়ার স্বপ্ন থাকে, যদি প্রথম থেকে থাকে বা একটা ইচ্ছে থাকে, আকাঙ্ক্ষা থাকে, দেন ইউ হ্যাভ টু গো ইট, মানে তোমার যাওয়া উচিত আমার মনে হয়। ড্রপ নেওয়ার জন্য কোনো ব্যাপার নেই, এটা জাস্ট একটা প্রিপারেশন টাইম, একটা প্রসেসিং টাইম। এন্ড এর ক্ষেত্রে অনেক শিখতে পারবে, অনেক ডেভেলপ হবে, তোমার মাইন্ড ডেভেলপ হবে, স্টেবল হবে তুমি, বাস এটাই। আচ্ছা, তো তারপরে এরপর তুমি যখন প্রথম ড্রপ নিলে গ্রামের দিকে আমরা দেখতে পাই, যখন আমি নিজেও ড্রপ নিয়েছি, বহু মানুষ বহুভাবে কুৎসা রটায় যে কেন একটা সময় জীবনে নষ্ট করছিস, এইসব মেডিকেল কেউ পাবে নাকি তাই, অথবা আরও মানুষ বিভিন্নভাবে ডিমোটিভেট করার জন্য লেগে পড়ে। তো তোমাকে সেই সময় কে হুম। মোটিভেট করেছিল ড্রপ নেওয়ার জন্য? মোটিভেট বলতে আমার সব থেকে বড় মোটিভেটর তো আমার মা বাবা, সব থেকে বেশি মা হচ্ছে। মার একটা আলাদাই বিশ্বাস ছিল যে না তুই পারবে, তোর দ্বারা হবে, বাস পড়ে যাতে ওর দ্বারা হবে, বাস এরকম। মা একটা আলাদাই ছিল আমার কাছে, এখনো আছে, থাকবে ওটা। তো আচ্ছা। বাকি হ্যাঁ, বাকি সবাই মোটামুটি, আমার দুটো দিদি আছে তো তারাও সাপোর্ট করেছে, এবং স্যাররাও মোটামুটি সাপোর্ট করেছিল। তো বাকি এমনি রিলেটিভ তো থাকবে, যারা পিছনে বলার জন্য থাকবে, ওটা থাকবে, ওটা কোনো ধরার অত নেই, অত কানে ধরারও নেই ওটা আমার। আচ্ছা। বাকি হ্যাঁ, মা সব থেকে সাপোর্ট করেছিল, আচ্ছা, তো বাবা তো ছিলই। তো সেই সঙ্গে তোমার সমসাময়িক যারা বন্ধু ছিল, ব্যাচমেট ছিল, তারাও কি তোমাকে দেখে ড্রপ নেওয়া স্টার্ট করেছিল, নাকি শুধুমাত্র তুমি ওই জায়গা থেকে যেমনভাবে একাই খুব ভালো স্টুডেন্ট ছিলে একাই ড্রপ নিয়ে জার্নিটা শুরু করেছিলে? না, কিছুজন ড্রপ নিয়েছিল অবশ্যই আমার সঙ্গে, বাকি কিছুজন নেয়নি যদিও, কিছুজন নিয়েছিল আমার সঙ্গে। আচ্ছা, তো প্রথম বছর যখন ড্রপ নিলে সেই সময় পড়াশোনা স্টার্ট করলে, তারপর নিট 2023 সালে আবার দিলে, তো সেখানে তোমার মার্কস কত হুম। এসেছিল এবং কত র্যাঙ্ক হয়েছিল? 2023 আমার র্যাঙ্ক হয়েছিল সামথিং 50 something, র্যাঙ্ক হয়েছিল 56,000 or something. আচ্ছা। I don't know the exact number. হ্যাঁ, মার্কস। And মার্কস হয়েছিল 540। আচ্ছা, তো তোমার কি মনে হয় তারপরে 2023-এর পর 2024-এ তুমি অ্যাপিয়ার করলে এবং 705 র্যাঙ্ক হলো 732, তো এই দুটো বছরের মধ্যে কি কম্পেয়ার করবে যে কি কারণে তোমার সেখানে 57,000-এর কাছাকাছি অ্যাপ্রক্স র্যাঙ্ক ছিল, সেখান থেকে উইথিন 1000 র্যাঙ্ক করলে? তো কি মনে হয় হিউজ ডিফারেন্স? ড্রপার স্টুডেন্টদের কি মানে সেটব্যাক থাকে যে প্রথম বছরে ক্র্যাক করতে পারে না, দ্বিতীয় বছরে ক্র্যাক হয়? মানে তোমার মতোই ঘটনা তো অনেক স্টুডেন্টেরই ঘটে। সেক্ষেত্রে তুমি তোমার নিজের কি সেটব্যাকগুলো বলতে চাইবে যে প্রথম বছরে কি কারণে রেজাল্টগুলো হয়নি? প্রথমত বলতে চাই আমি একটু ওটা ভুল করেছিলাম কি, আমি মানে রেজাল্ট পরীক্ষা দেওয়ার পরে যদি আমি ভর্তি হতে পারতাম কোথাও একটা, দেন এটা অনেকটা সুবিধার হতো, টাইমটা বেশি পেতাম আমি। আমি ভর্তি হয়েছিলাম অনেকটাই পরে, রেজাল্ট বেরোনো অনেকটাই পরে, আমি আগস্ট মাসের মিডিল থেকে ভর্তি হয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমার অনেকটা অসুবিধা হয়েছিল, টাইম কম মিলেছিল আমাকে, প্রপার আমি রিভিশন করতে পারিনি সেই সময়। এটা খুবই দরকার, যেহেতু আমি প্রথম বছর, অ্যাকচুয়ালি বলতে গেলে আমি 12 পর্যন্ত কিছু পড়িনি নিটের নিয়ে। তো সেক্ষেত্রে আমার এটা প্রথম বছর প্রিপারেশন ছিল। তো প্রথম এক বছরের মধ্যে এক বছর যদি টাইমটাও থাকতো দেন আমি করে নিতে পারতাম, বাট আমাকে টোটাল ছিল 7 থেকে 8 মাস। তো এই 7 থেকে 8 মাসের মধ্যে আমি 2 বছরের কোর্সটা কমপ্লিট করা অনেকটাই মুশকিল ছিল, প্লাস তারপর রিভিশন এবং টেস্ট দিতে হতো, তো এটা অনেকটাই কম টাইম ছিল আমার কাছে। অ্যান্ড তারপরে প্রথমত আমি বাংলা মিডিয়াম থেকে পড়ছি হুম। 12 পর্যন্ত, সেখান থেকে ডাইরেক্টলি ইংলিশ মিডিয়াম ড্রপ করছি। আচ্ছা। তো সেটা অনেকটাই বড় ব্যাপার আমার কাছে ছিল, কেননা ইংলিশ অনেকগুলো টার্ম ছিল যেগুলো আমার কাছে নতুন ছিল, বাট বাট জানতাম, আমি বাংলা টার্ম জানতাম। তো এরকম ভাবে আমাকে ইংলিশ থেকে বাংলা কিছু কিছু করে করে অনেক মুশকিল করে আমাকে এটা স্ট্রাগল করে করে আমাকে জিনিসটা শিখতে হয়েছে, টাইম লেগেছে। বাট ওই তো বললাম, টাইমটা কম ছিল, আমাদের সিলেবাসটা অনেক মানে তাড়াতাড়ি করে ভাগিয়ে ভাগিয়ে মানে শেষ করার চেষ্টা হয়েছিল। লাস্ট রিভিশনে খুব একটা ভালো হয়নি আমার, অ্যান্ড টেস্টও খুব কম দিয়েছিলাম। প্রথমে মনে হয় ফুল টেস্ট দিয়েছিলাম, 5 থেকে 6টা ফুল টেস্ট দিয়েছিলাম। তো এই জন্য মোটামুটি কিছু কিছু কারণ ছিল, আমার বাইরে ছিলাম আমি একা একা, তো সেরকম ভাবে ঘরের সাপোর্টও নিলেনি। আচ্ছা। তো এই কারণগুলোর জন্য মেবি হতে পারে। আচ্ছা, তো অ্যান্ড পরীক্ষার সময় কিছু টাইম টাইম ম্যানেজ করতে পারি না আমি ওইবারে পরীক্ষার সময়। ওকে, তো সায়ন, তুমি প্রথম বছর ড্রপটা তুমি বললে বাড়ির বাইরে ছিলাম, তো কোথায় ছিলে যদি একটু ডিটেলসে বলতে, ইনস্টিটিউটের নাম বাদে যদি একটু ডিটেলসে বলতে কোথায় ছিলে?
আর তুমি যদি চাও ইনস্টিটিউটের নামও নিতে পারো, কোনো আমি সমস্যা নেই। ছিল- আমি প্রথম বছর পর যখন আমি মানে খারাপ হলো রেজাল্ট, তখন মানে ফ্যামিলি থেকে বলা হয়েছিল, মা বাবা বলেছিল আর কি কলকাতা যেতে। আমি কলকাতায় আমি ওই আকাশে পড়তাম, হুম। এন্ড ওখানেই পড়েছিলাম আমি বসে কলকাতার আকাশে। আচ্ছা। তো তারপর তুমি যখন কলকাতার কাছে পড়াশোনা করলে, তোমার দেখলে যে তোমার বন্ধুরা তোমার থেকে এগিয়ে গেছে, যেহেতু তুমি বললে যে একটু পরে ভর্তি হয়েছি, তো সেক্ষেত্রে তুমি যারা নিটের জন্য প্রিপারেশন নিতে চায়, সবেমাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে, এখনও অনেকজন দ্বিধায় আছে নিট দেবো কি দেবো না, বা ভবিষ্যতে যারা এই ভিডিওটা দেখবে তাদেরকে কি সাজেস্ট করবে যে নিটের জন্য যদি প্ল্যান করো একদম সঙ্গে সঙ্গে কোনো জায়গায় ভর্তি হও, নাকি কোনো বিবেচনা করে ভেবেচিন্তে কি বলতে চাইবে? আমার এখন এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যদি নিটের জন্য প্রিপেয়ার করতে হয় তাহলে 11 থেকে প্রিপেয়ার করো ভালো করে। বোর্ডসটাকে একবারে যে এত ভালো করে দেবো তার কোনো মানে নেই, ওটাকে সাথে রেখো। অ্যান্ড যদি নিজের জন্য প্রপার একদম এডিক্টেড হো, যে প্রপার ড্রিম থাকে, তবে এটা নিটটাকে বেশি প্রেফারেন্স দাও। 12টাকে রাখো, বাট নিটটাকে বেশি প্রেফারেন্স দাও, ব্যাস এটাই। আচ্ছা। তো তোমার একটা যে প্রবলেম তুমি এইমাত্র বললে, যেটা বাংলার ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিল করে, সেটা হচ্ছে বাংলা বোর্ড থেকে শিফট করে সিবিএসসির যে সিলেবাস, ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, এগুলোকে অ্যাডাপ্ট করা। হুম হুম তো তোমার হুম। এরকম একটা কি তুমি একটা যদি সলিউশন দিতে পারো যে বাংলা স্টুডেন্টরা কীভাবে সহজে গিয়ার চেঞ্জ করতে পারবে? সহজের কিছু নেই এটা দাদা, মানে হার্ড ওয়ার্ক তো করতেই হবে এটার জন্য, কিছু করার নেই এটা। যে ইংলিশটা যদি 11 থেকে ভালো করে বা প্রথম থেকে যদি ভালো থাকে তাহলে কোনো ব্যাপার নেই। একটু অসুবিধা হবে বাট ক্লিয়ার হয়ে যাবে। বাট মানে এটা হার্ড ওয়ার্ক সাজেশন করতে এটাই হবে, থাকবে অনেকটাই ম্যাক্সিমাম, কষ্ট করতে হবে। মানে সাজেশন ম্যাক্সিমাম ইলেভেনের স্টুডেন্টকে এটাই তুমি দিতে চাও যে ইলেভেনে যখন থেকে পড়বে তখন থেকে ইংলিশের সঙ্গে অ্যাডাপ্টেশনটা পারো, যার ফলে তোমার রানিংয়ে হেল্প হবে। হ্যাঁ, যদি রানিংয়ে অনেকটাই নিট হেল্প পাও হবে, তো হ্যাঁ। ভালো জিনিস, তা নাহলে কমসে কম ড্রপ ইয়ারে তো অনেকটাই হেল্প হবে, তাই পেয়ে তো? যাবে, হ্যাঁ। আর আর 11 থেকেই স্টার্ট করে দিতে নিজের প্রিপারেশন করতে, অন্তত এনসিইআরটি পড়াশোনা করে দিতে নেই। আচ্ছা। তো এবার তোমার কাছে যে বেসিক্যালি যেই কোশ্চেনটা প্রথম আসি আমি, সেটা হচ্ছে যে দ্বিতীয় বছরের কোচিংটা তুমি কোথা থেকে নিয়েছিলে? প্রথম বছরটা কলকাতা আকাশ থেকে নিয়েছিলে, হ্যাঁ, দ্বিতীয় বছর কোচিংটা কোথা থেকে নিয়েছিলে? প্রথম কিছু না হওয়ার পর আমি তো মানে খুবই ভেঙে যাই, বিকজ আমি তো একটা বলছিলাম তোমাকে, একটা টপার ছেলে ছিল। তো ফলে সবার মানে গ্রামের সবাই এটা জানতো, বাট বুঝতে পারছো যখন দুবার ধরে ফেল করে তো কিরকম পরিস্থিতি হতে পারে, সবার শুধু ঘরে নয় বাইরেও। তো এরপরে মানে অনেকটাই ভেঙে পড়েছিলাম। মা সাপোর্ট করেছিল, বললাম তোমাকে মোটিভেটেড। মা সাপোর্ট করেছিল এবং কলকাতা থেকে ঘরে চলে আসে। আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না কি পরে মানে পরের বছর আমি ওখানে থাকতে পারি। অনেক মানে প্রপার মিডল ক্লাস থেকে বিলং করি। তো এখান থেকে চলে আসে, আমি ঘর চলে আসি এবং ঘরে এসে কিছুদিন একটু ফ্রি থাকি, এবং ফ্রি থাকার পর আবার স্টার্ট করি ইয়ে থেকে, ফিজিক্স ওয়ালা থেকে স্টার্ট করি, সেকেন্ড 2.0 থেকে, আচ্ছা। আচ্ছা। অনলাইন। আচ্ছা। এরপর আমি তোমার ওই যে জিনিসটাতে আছি যেটা সব থেকে বেশি স্টুডেন্টের জন্য ডিস্ট্রাকশন, সেটা হচ্ছে অনলাইনে ক্লাস করতে সেই সময় তুমি তোমার ডেলি শিডিউল বা ডেলি যে একটা রুটিন কীভাবে মেনটেন করতে, এই 705 পাওয়ার জন্য তো প্রচুর ডেডিকেশন লাগবে, তোমার জার্নিটাও হুম অনেকটা টাফ ছিল, সেই সময় কীভাবে তুমি এই ডেলি শিডিউলটা মেনটেন করতে, তোমার দিনের একটা কি ডেলি শিডিউল ছিল যদি একটু বলতে? হুম। আমার প্রপারলি বলতে গেলে শিডিউল ছিল, শিডিউল করলে অনেকটাই সুবিধা হয়, কেউ মানে ওটাতে তোমার একটা ডিসিপ্লিন মেনটেন থাকে অ্যাকচুয়ালি বলতে গেলে, নাহলে একটু এদিক ওদিক হয়ে যায়। ডিসিপ্লিন মেনটেন রাখতে পারলে একটা অভ্যাসের হ্যাবিটে পরিণত হয়ে যায় সেটা। এটা খুবই ভালো, মানে অটোমেটিক জিনিসগুলো হয়ে যেতে থাকে। তো এটা খুবই ভালো আমি মনে করি, ডিসিপ্লিন থাকা খুবই ভালো। তো শিডিউল আমার ছিল, প্রথম থেকেই ছিল। আচ্ছা, আমি জানতে চাইছি যে যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট এখন অনলাইনে ক্লাস করে, তো তোমার অনলাইনে ক্লাস হুম। করতে, তো তুমি অনলাইন ক্লাসটা কীভাবে ফলো আপ করতে, আমি জাস্ট এটুকুই জানতে চাইছি আর কি। আমি প্রথম থেকে স্টার্ট করেছিলাম অনলাইন লাইভ ক্লাস স্টার্ট করেছিলাম, যেরকম ভাবে আমাদের পিডাব্লিউ ছিল, তো সেরকম ভাবে লাইভ ক্লাসে স্টার্ট করছিলাম। এবং অনেকটা দিন করার পর বুঝলাম না অনলাইন লাইভ ক্লাসে কিছুটা আমার টাইম নষ্ট হচ্ছে। আমি অ্যাডভান্স করতে পারি, যেহেতু আমার একটা টপ ছিল আমার আগে। তো আমি কিছুটা আমি আগের থেকে জানতাম জিনিসগুলো। তো আমার মনে হচ্ছিল আমি লাইভ ক্লাস থেকে সরে এসে রেকর্ডেড দেখি। এবং কিছুদিন মানে 1-2 মাস পর আমি সেই লাইভ থেকে সরে আসি এবং রেকর্ডিং দেখা শুরু করি। এতে কি হয়েছিল, আমার টাইমটা অনেকটা বেঁচেছিল, এবং তাতে রিভিশন বা কোশ্চেন প্র্যাকটিস দেওয়ার টাইমটা বেঁচেছিল, আমার অনেকটা বাড়তি পেয়েছিলাম আমি। আচ্ছা। তো এবার ওই জিনিসটায় যাই, যেটা সবার একটা সমস্যার জায়গা, সেটা হচ্ছে ডিপ্রেশন। 2 বছর ড্রপ নিচ্ছিলে, তুমি বললে মাত্র টপার স্টুডেন্ট ছিলে, বহুজন বিভিন্ন কথা বলা শুরু করে, সেই সময় নিজেকে কিভাবে মোটিভেট রাখতে বা নিজের মধ্যে স্ট্রেংথটা কীভাবে ধরে রাখতে হয় যে না আমি সায়ন, আমি এমসে গিয়ে পৌঁছাবো একদিন? হ্যাঁ, এটার জন্য আমি তো ছিলাম, বাট আমার সব থেকে বেশি ছিল আমার মা ছিল। আর আমার একটা পিডাব্লিউ মানে একটা স্যার ছিলেন, ঋষভ স্যার।
তো উনি আমাকে খুবই মোটিভেট করতাম। অ্যান্ড ওনার যে পার্সপেক্টিভ, লাইফ পার্সপেক্টিভ কথাবার্তাগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি ফলো করতাম পুরোপুরি ওনাকে। তো আমি অনেকটাই বলতে পারি আজকে আমি এখানে আসার জন্য অনেকটাই আমি মানে ওনাকে বেশি আমি ক্রেডিট দিতে চাই, সবাইকে ক্রেডিট দিতে চাই, বাট ওনাকে একটু বেশি। বিকজ লাইফে কিছু কিছু কথা থাকে যেগুলো সবার কাছে তো মানে থাকে না, সেগুলো শিখতে হয় কিছু জনের কাছে, তো ওনার কাছ থেকে শিখেছেন। আচ্ছা, তো এই জিনিসটা সব থেকে মেন বলে আমার মাঝে মধ্যে মনে হয় যে প্রিপারেশন কালে মক টেস্টে কেমন মার্কস আসতো, যেমন নিটে পেয়েছে সেটাই নাকি কম বেশি উতাও চড়াও হতো? না না, মক টেস্ট না, এই বছর আমার মানে আমি বললাম না, আমি অনেকটাই স্টেবল ছিলাম এই বছরে। এবছরে আমার সেরকম ভাবে আপ অ্যান্ড ডাউনও আসেনি, অনেকটা আমি মানে কনস্ট্রিক্টেড এবং কনসিস্টেন্ট এই টাইপের হয়ে গেছিলাম, ডেডিকেটেড হয়ে গেছিলাম এই বছরটা। কারণ আমি আমি একটা স্টপার ছেলে ছিলাম প্রথম থেকে, 2 বছর ধরে ফেল করছি, ছিল আর কি। তো অনেক টাইম ডেডিকেটেড হয়ে তো এই গেছিলাম সময় এবং তার জন্য আমার মার্কসও ভালো এসেছিল। আমার মোটামুটি প্রত্যেকটা আমার গড় এভারেজ ছিল প্রায় 670+। 670+। এভারেজ। আচ্ছা, তো এখন যে সমস্ত, এবার একদম আমরা লাস্ট পোর্শনে পৌঁছে গেছি আমাদের ইন্টারভিউ। এখন যে সমস্ত স্টুডেন্টরা 600+ স্কোর করছে, যেহেতু এবছরের কাট অফ প্রায় 635-এর কাছাকাছি, তো এখন যারা 600 স্কোর করছে, যারা ড্রপ নিচ্ছে আবার, তাদেরকে তুমি কি বলবে? যারা 600 পাচ্ছে তাদেরকে কিভাবে প্রিপারেশন করার যুক্তি দেবে? হ্যাঁ, তাদেরকে এটাই বলতে চাই কি, তোমাদের যেহেতু নোট করা আছে আগের থেকে, প্রিপারেশন ভালো করে নেওয়া আছে, 600 পাওয়াটা অনেকটা ছোট ব্যাপার না, ওটা অনেকটাই বড় ব্যাপার। একদম, আমি জানি এটা। খুবই তো কষ্টের জার্নি, যারা জার্নিটা ফেস করেছে তারাই হ্যাঁ, জানে এই ব্যাপারটা। হ্যাঁ, আমি বুঝতে পারছি। বাট ওটাই করতে হবে, আমার মোটিভেটেড রাখতে হবে, নিজেকে স্টেবল রাখতে হবে। এন্ড তোমাদের যেহেতু নোট আছে, তোমাদের অনেকটা বেস ক্লিয়ার আছে, পুরোটাই ক্লিয়ার আছে বলতে গেলে। তো বারবার ধরে রিভিশন, বারবার মক টেস্ট এন্ড কনসেপ্ট ক্লিয়ারিং, কোশ্চেন প্র্যাকটিস যত কিছু করা যায় তত বেটার হবে। এন্ড চেষ্টা করতে হবে মানে কিছু কোশ্চেন যেমন না আটকায়, এইরকম মানে পরিস্থিতিতে নিজেকে নিয়ে আসতে যে এমন একটা কোশ্চেন না থাকে যেটা আমি পারবো না। তো সেরকম ভাবে প্রিপারেশন নিতে হবে আর কি, 100% অ্যাকুরেট থাকতে হবে সেক্ষেত্রে। আর ভুল করার মানে চেষ্টা কম করতে হবে, যাতে না ভুল হয়, বাস না পারলে ছেড়ে দিতে হবে। তা ভুল করে যেমন না হয়, এটা। আচ্ছা, আর সব থেকে একদম শেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সায়ন কর্মকারের একটা চ্যানেল আছে, যেটা আমার ডিসক্রিপশন বক্সে এবং হেডিংয়েতেও ক্যাপশনেতেও ওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তাকে ফলো করতে পারো। তবে লাস্টে সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমি মনে করি সেটা হচ্ছে যে তুমি যে 705 পেয়েছো, এরকম যে একটা স্বপ্ন দেখে তাকে 3টে কোন জিনিস তুমি অ্যাডভাইস দেবে যে এই 3টে যদি তুমি ফলো করতে পারো তুমি আমার জায়গায় আসতে পারো, এটা বলে আজকের ইন্টারভিউ আমরা শেষ করবো। প্রথমত সব থেকে বেশি রাখতে হবে তোমার ড্রিম। তোমার যদি প্রপার ড্রিম থাকে, দেন তুমি যা হোক করে তুমি এখানে আসবে করে, তোমার যেটাই ড্রিম থাকুক। হ্যাঁ, সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যে কোনো কিছু। তোমাকে ড্রিম রাখতে হবে প্রথমত, একটা গোল রাখতে হবে তোমাকে। অ্যান্ড সেকেন্ডলি রাখতে হবে তোমাকে, তোমাকে নিজেকে মানে পড়াকে ভালোবাসতে হবে। তুমি যদি পড়াকে না ভালোবাসো, দেন এটাকে পসিবল নয় কি এরকম একটা ফিল্ডে যেখানে এসে তুমি পড়াকে যদি না ভালোবাসো। মেডিকেলে এসেছি তো বুঝতে পারছি। তো পড়াকে যদি না ভালোবাসো, তোমার কোনোদিনই সার্ভাইভ করতে পারবে না এটাকে। স্টাডিকে তোমাকে ভালোবাসতেই হবে। আর থার্ড সব থেকে ইম্পর্টেন্ট, যেটা তোমাকে হার্ড ওয়ার্কিং স্ট্রাগল করতেই হবে, হার্ড ওয়ার্কের ছাড়া কিছু তুমি পাওয়া যাবে না এই জগতে। হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা, তোমার সাথে কথা বলে সায়ন সত্যিই খুব ভালো লাগলো। ভবিষ্যতে হয়তো চ্যানেলে আরও বহু মোটিভেটিং কথাবার্তা বা বহু স্টুডেন্টকে পথ দেখানোর জন্য তোমার সাথ পাওয়া যাবে। আর সেই সঙ্গে অবশ্যই কিন্তু সায়নের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও আর ওর ভিডিও রেগুলার দেখতে থাকো, কারণ ও তোমাদেরকে পথ দেখানোর জন্য যথেষ্ট যোগ্য হয়ে উঠেছে, কারণ ও এমস ভুবনেশ্বর পরে সেই পথেই তোমাদেরকে ও এগিয়ে নিয়ে যাবে। আজকের পডকাস্ট শোনার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগে থাকলে শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। আজকের জন্য বাই।